বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব সমাসের যে বিভিন্ন শ্রেণীবিভাগ আছে তার মধ্যে একটি শ্রেণীবিভাগ দ্বন্দ্ব সমাস সম্পর্কে। যারা সমাজকে ভীষণভাবে ভয় পায় তাদের আমি বলবো আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সমাজ সম্পর্কে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে অবশ্যই দেখবে, তাহলে সমাজ সম্পর্কে আর কোনো ভয় তোমাদের কাজ করবে না, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। তো চলো আজকে আমরা জেনে নেব সমাসের একটি শ্রেণীবিভাগ দ্বন্দ্ব সমাস সম্পর্কে। আমরা আজকে জেনে নেব সমাসের একটি ভাগ দ্বন্দ্ব সমাস সম্পর্কে। এই দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা সকলেই জানি। দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে ঝগড়া বা বিবাদ করা বা বিরোধ, কিন্তু ব্যাকরণের পরিভাষায় এই দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন। ব্যাকরণের পরিভাষায় এই দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন। এই দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, এই অর্থটিকে মাথায় রেখেই আমাদের দ্বন্দ্ব সমাস কিন্তু নির্ণয় করতে হবে। কারণ সমাস নির্ণয় করা হয় বা সমাসের যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো মূলত করা হয়েছে অর্থের উপর ভিত্তি করে। সে কারণে এই যে অর্থটা আছে দ্বন্দ্ব শব্দের অর্থ এই মিলন, এই মিলন শব্দটিকে মাথায় রেখেই আমাদের কিন্তু দ্বন্দ্ব সমাস নির্ণয় করতে হবে। প্রথমে আমরা জেনে নেব যে দ্বন্দ্ব সমাস কিভাবে করা হয় বা দ্বন্দ্ব সমাস কোনগুলি, আমরা কিভাবে চিনব সে সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে। ব্যাস বাক্যে প্রধানত ও এবং আর বা অথবা এই যে এই অব্যয় পদগুলো আছে, ব্যাস বাক্যে এই অব্যয় পদগুলো মূলত থাকবে, তাহলে আমরা দ্বন্দ্ব সমাস জানব। আরেকটি দ্বন্দ্ব সমাস চেনার উপায়, যেমন পদের মাঝখানে হাইফেন চিহ্ন থাকবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এবং আর অথবা এই যে অব্যয় পদগুলো আছে এগুলো থাকবে এবং পদের মাঝখানে হাইফেন চিহ্ন থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কি, এই দ্বন্দ্ব সমাস আমরা আরেকটি কিভাবে চিনব, যে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পাবে বা গুরুত্ব পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব সমাসে এই চারটি বৈশিষ্ট্য বা এই চারটি লক্ষণকে দেখে আমরা নির্ণয় করব যে এগুলো দ্বন্দ্ব সমাস। তাহলে এই চারটি বৈশিষ্ট্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা প্রথমে জেনে নেব দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় কি বলা হয়েছে। দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় বলা হয়েছে যে দুই বা ততোধিক পদ যখন মিলিত হয় এবং উভয় পদ বা প্রত্যেক পদের অর্থ যখন প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা কি, দুই বা ততোধিক পদ যখন মিলিত হয় এবং উভয় বা প্রত্যেক পদের অর্থ যখন প্রাধান্য পাবে তখন তাকে দ্বন্দ্ব সমাস বলা হচ্ছে। দ্বন্দ্ব শব্দের অর্থ কি, মিলন, এবং সেই মিলনটা কাদের সঙ্গে ঘটবে এবার আমরা সেটা জেনে নেব। এই দ্বন্দ্ব সমাসের মিলন ঘটবে বিভিন্ন পদের সঙ্গে
পদের। কেমন? সেটি বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের হতে পারে, বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের হতে পারে, সর্বনাম পদের সঙ্গে সর্বনাম পদের হতে পারে, ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের হতে পারে, বা বিপরীত শব্দের সঙ্গে বিপরীত শব্দের হতে পারে, বা সমার্থক শব্দের সঙ্গে সমার্থক শব্দের দ্বন্দ্ব সমাস হতে পারে। যেমন আমি একটি ছকের সাহায্যে এই দ্বন্দ্ব সমাস কত রকমের হয় বা কিভাবে দ্বন্দ্ব সমাসের যে বিভিন্ন রূপ বা শ্রেণীবিভাগ করা হয়েছে তা মূলত কিভাবে এই দ্বন্দ্ব সমাসের মিলন ঘটেছে সেটা কিন্তু আমরা এবার জানবো। যেমন প্রথমে আসি বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের। বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের মিলনের ফলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে বলা হচ্ছে বিশেষ্য দ্বন্দ্ব সমাস। যেমন আমি উদাহরণ দিই, পিতা পিতা ও মাতা। পিতা ও মাতা সমান সমান দিলে হয় পিতা মাতা। এই যে পিতা এবং মাতা দুইটি আলাদা পদ, দুইটি বিশেষ্য পদ, এবং দুটি পদের মিলন হওয়ার ফলে কি হলো, পিতা মাতা এই শব্দটি তৈরি হলো। আমি প্রথমে চারটি যে বৈশিষ্ট্য দেখিয়েছি সেখানে বলা হয়েছে ও এবং আর বা অথবা এই অব্যয় পদগুলো থাকবে, এখানেও এই অব্যয় পদটি তাই দেওয়া হয়েছে। পিতা মাতা দুটি বিশেষ্য পদ এবং এই দুটি বিশেষ্য পদের মিলনের ফলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয়েছে সেটি হচ্ছে বিশেষ্য দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা বিশেষ্য দ্বন্দ্ব সমাস জানলাম। আরো কয়েকটি উদাহরণ দেই। যেমন হাতি ও ঘোড়া সমান সমান হবে হাতি ঘোড়া। হাতি ঘোড়া। এই যে হাতি এবং ঘোড়া দুটি বিশেষ্য পদ, দুটি বিশেষ্য পদ মিলিত হওয়ার ফলে কিন্তু এই হাতি ঘোড়া শব্দটি তৈরি হয়েছে। সে কারণে এগুলোকে বলা হচ্ছে বিশেষ্য দ্বন্দ্ব সমাস। এবার আমরা আসি সর্বনামের দ্বন্দ্ব সমাস। সর্বনামের বা সর্বনামীয় সর্বনামের সর্বনামের দ্বন্দ্ব সমাস। এই যে ভাগগুলো করছি এগুলো কিন্তু দ্বন্দ্ব সমাসের বিভিন্ন শ্রেণী বিভাগ এবং বিভিন্ন রূপ, এগুলোই আমরা পরপর আলোচনা করে যাব। যেমন সর্বনামের দ্বন্দ্ব। সর্বনাম পদ কোনগুলোকে বলা হয়? যে পদের দ্বারা বিশেষ্যের না বুঝিয়ে অন্য পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। সর্বনাম পদ যেমন তিনি, উনি, সে, তুমি, আমি, এই যা কিছু সমস্তই কিন্তু সর্বনাম পদ। এগুলি পদ মিলিত হওয়ার ফলে কিন্তু সর্বনামীয় দ্বন্দ্ব সমাস গঠন করে। যেমন আমি, আমি ও তুমি, আমি ও তুমি সমান সমান আমি তুমি। এখানে দেখতে পাচ্ছি আমি সর্বনাম পদ, তুমি সর্বনাম পদ। এই দুটি সর্বনাম পদ মিলিত হওয়ার ফলে কি হলো, আমি তুমি এই শব্দটি গঠিত হলো। এইগুলোকে বলা হচ্ছে সর্বনামীয় দ্বন্দ্ব সমাস বা সর্বনাম পদের দ্বন্দ্ব সমাস। আরো একটি আমি উদাহরণ দিই। যেমন সে ও তিনি সমান সমান সে তিনি। সে ও তিনি সমান সমান সে তিনি। এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন দুটি সর্বনাম পদ মিলিত হওয়ার ফলে যে দ্বন্দ্ব সমাস গঠন করে তাকে বলা হচ্ছে সর্বনামীয় দ্বন্দ্ব সমাস। এবার আমরা আসি সর্বনামীয় দ্বন্দ্ব সমাস করে বিশেষণীয় দ্বন্দ্ব সমাস বা বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হচ্ছে বিশেষণীয় দ্বন্দ্ব সমাস বা বিশেষণ দ্বন্দ্ব সমাস। যেমন বিশেষণ পদ কোনগুলোকে বলা হয়? যার দ্বারা কোনো কিছুর অবস্থা, দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, পরিমাণ সমস্ত কিছু বোঝায় তাকে বলা হচ্ছে বিশেষণ পদ। বিশেষণ পদ যেমন ভালো ও মন্দ। ভালো ও মন্দ, এই যে ভালো এবং মন্দ এগুলো কিন্তু গুণ। মন্দ যেমন দোষ তেমনি ভালো হচ্ছে গুণ। অর্থাৎ বিশেষণ পদ আমাদের প্রথমে জানতে হবে, তারপরে বিশেষণীয় দ্বন্দ্ব সমাসটা কিন্তু আমরা জানতে পারবো। তাহলে এটিও বিশেষণ পদ, এটিও বিশেষণ পদ, কিন্তু দুটি বিশেষণ পদ মিলিত হওয়ার ফলে হয়েছে ভালো মন্দ। তাহলে এটাকে বলা হচ্ছে বিশেষণীয় দ্বন্দ্ব সমাস।
আমি আরেকটি উদাহরণ দেই, যেমন নরম গরম। নরম ও গরম সমান সমান নরম গরম। তাহলে আমরা দেখতে নরম একটি অবস্থা, গরমও একটি অবস্থা। এগুলোকে বলা হচ্ছে বিশেষণ পদ, এবং দুটি বিশেষণ পদ মিলিত হওয়ার ফলে এই নরম গরম শব্দটি তৈরি হয়েছে। যেমন সাদা ও কালো। সাদা ও কালো এই দুটি পদ বিশেষণ পদ মিলিত হয়ে কি হয়েছে? সাদা কালো এই পদটি গঠিত হয়েছে। তাহলে বিশেষণ পদ প্রথমে আমাদের জানতে হবে, তারপরে কিন্তু আমরা বিশেষণীয় সর্বনাম পদ নির্ণয় করতে পারবো। এবার আমরা আসি ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস। ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস। ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস কোনগুলো? ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস জানার আগে আমাদের প্রথমে জানতে হবে ক্রিয়াপদ কোনগুলো। ক্রিয়াপদ হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ। যেমন ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস কেমন? হেসে খেলে। হেসেও খেলে সমান সমান হেসে খেলে। এই যে দুটি ক্রিয়াপদ মিলিত হওয়ার ফলে কিন্তু হেসে খেলে শব্দটি তৈরি হয়েছে। আমি আরো কিছু উদাহরণ, যেমন হাসি ও কান্না। হাসি ও কান্না এটিও দুটি বিশেষণ পদ, এবং দুটি বিশেষণ পদ মিলিত হওয়ার ফলে কিন্তু হাসি কান্না এই শব্দটি তৈরি হয়েছে। তাহলে ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস আমরা জেনে নিলাম। এরপরে আমরা জানব সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস। প্রথমে জানতে হবে সমার্থক শব্দ কোনগুলো। দুই বা ততোধিক শব্দের অর্থ যখন প্রায় এক, সেগুলোকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব সমাস। সমার্থক দ্বন্দ্ব সমাস কোনগুলো? যেমন হচ্ছে হাট ও বাজার সমান সমান হাট বাজার। হাট বাজার, এই যে হাট শব্দটির অর্থ এবং বাজার শব্দটির অর্থ প্রায় কিন্তু এক, তাই হাট বাজার এই দুটি সমার্থক শব্দ মিলে তৈরি হয়েছে হাট ও বাজার। আরেকটি আমি সর্বসমার্থক শব্দের উদাহরণ দেই, যেমন খাল ও বিল সমান সমান হবে খাল বিল। খাল বিল, এই যে খাল এবং বিল দুটি শব্দই কিন্তু প্রায় সমার্থক। এই দুটি সমার্থক শব্দ যখন মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস গঠন করেছে তাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। আরো কিছু উদাহরণ আমরা দেখে নিই, যেমন নদ ও নদী সমান সমান নদ নদী। এই যে নদের যা অর্থ, নদীরও কিন্তু প্রায় সেম বা প্রায় এক অর্থ। এই দুটি সমার্থক শব্দ মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস গঠন করেছে তাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা সমার্থক দ্বন্দ্ব সমাস জেনে নিলাম। এবার আমরা জানবো বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? বিপরীতার্থক মানে বিপরীত শব্দযুক্ত, বিপরীত শব্দ বা বিপরীত পদগুলো যখন মিলিত হওয়ার ফলে যে দ্বন্দ্ব সমাস গঠন করে তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। যেমন বিপরীত অর্থ কোনগুলো? উঁচু ও নিচু। উঁচুর বিপরীত শব্দ হচ্ছে নিচু, এবং নিচুর বিপরীত শব্দ হচ্ছে উঁচু। এই দুটি বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে যে দ্বন্দ্ব সমাস নির্ণয় করে বা নির্ণয় হয়, গঠিত হয়, তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বিপরীত শব্দ, উঁচু শব্দ বিপরীত শব্দ হবে নিচু, নিচুর বিপরীত শব্দ হলো উঁচু। এই দুটি বিপরীত শব্দ যখন পাশাপাশি বসে যে দ্বন্দ্ব সমাস গঠন করে তাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। আমি আরো কিছু উদাহরণ দিই, যেমন মাথা
ও পা বা পা ও মাথা, পা ও মাথা। এই যে পা ও মাথা, পার মাথা বিপরীত শব্দ, মাথার বিপরীত শব্দ পা, তাহলে এটা হবে পা মাথা। আরেকটা বিপরীত শব্দ আমি উদাহরণ দিই, যেমন শুরু ও শেষ, সমান সমান হবে শুরু শেষ। এখানে দেখতে পাচ্ছি শুরু বিপরীত শব্দ শেষ, শেষের বিপরীত শব্দ হচ্ছে শুরু। তাহলে পরস্পর দুটি বিপরীত শব্দ যখন মিলিত হওয়ার ফলে যে দ্বন্দ্ব সমাস গঠন করে তাকে বলা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। এবার আমরা জেনে নেব একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস কোনগুলোকে বলবো? একশেষ মানে অনেকগুলো পদ থাকবে, কিন্তু একটি পদের মাধ্যমে তাদের চিহ্নিত করা হবে। কিভাবে একশেষ দ্বন্দ্ব সমাস নির্ণয় করব? যেমন তুমি, আমি ও সে, এই যে তিনটি পদ, এই তিনটি পদ না বলে যদি আমরা বলি আমরা বা আমরা, এই যে আমি, তুমি ও সে, তুমি, আমি, সে, এই তিনটি পদকে আমি বিস্তারিত ভাবে না বলে শুধুমাত্র আমরা, এই শব্দটির মাধ্যমে কিন্তু এগুলোকে বোঝানো যায়। এগুলোকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন আরো কিছু উদাহরণ, যেমন তুমি, সে ও তিনি, এই যে তিনটি পদ, এই তিনটি পদকে কিন্তু আমরা এক কথায় প্রকাশ করতে পারি কিভাবে? তোমরা, এই শব্দটির মাধ্যমে, এই শব্দটির মাধ্যমে। এগুলোকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ মানে একটি শব্দের দ্বারা সমস্ত কিছুকে যা বোঝায় তাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। এবার আমরা জেনে নেব বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস কোনগুলো? যেখানে বহুপদ থাকবে, বহুপদ থাকবে তাকে আমরা বহুপদী দ্বন্দ্ব সমাস বলবো। কেমন? আমরা দেখে নিই। যেমন রূপ, রস, গন্ধ, স্পর্শ। ও স্পর্শ হবে, ও স্পর্শ, রূপ, রস, গন্ধ ও স্পর্শ। এই যে এতগুলো পদ আছে, এগুলোকে বলা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন এগুলো ওটা এখান দিয়ে রূপ, রস ও গন্ধ, এই ওটা না দিয়ে আমরা শুধুমাত্র লিখব তখন রূপ, রস, গন্ধ, স্পর্শ। স্পর্শ, এখানে যে ওটি আছে, এই যে ও অব্যয় পদটি, এটিকে উঠিয়ে দিলেই এটা বহুপদী দ্বন্দ্ব সমাস হয়ে যাবে। আরেকটি আমি উদাহরণ দেই, যেমন জাতি, ধর্ম ও বর্ণ, এই যে তিনটি পদ, এখানে ওটাকে উঠিয়ে দিয়ে তাহলে হবে জাতি, ধর্ম, বর্ণ। তাহলে আমরা এগুলোকে বলছি বহুপদী দ্বন্দ্ব সমাস, যেখানে বহুপদ থাকবে কিন্তু সেখানে শুধুমাত্র অব্যয় পদটাকে উঠিয়ে দিয়ে আমরা তখন এই বহুপদী দ্বন্দ্ব সমাসটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব সমাসের কতগুলি শ্রেণী বিভাগ। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এছাড়াও আরেকটি দ্বন্দ্ব সমাস আছে, সেটাকে বলা হচ্ছে অলোপ। অলোপ দ্বন্দ্ব সমাস। অলোপ, অলোপ মানে লোপ না পাওয়া। যেমন উদাহরণ দেই, হাতে পায়ে, হাতে ও পায়ে। এই যে এখানে হাতে পায়ে
যে দ্বন্দ্ব সমাসটা হলো, সেখানে আমরা দেখব হাতে পায়ে কিভাবে অলোপ দ্বন্দ্ব সমাস হলো। অলোপ দ্বন্দ্ব সমাস কোনগুলি লোপ পাবে না? এখানে কিন্তু বিভক্তি চিহ্ন লোপ পাবে না। যে দ্বন্দ্ব সমাসেই বিভক্তি চিহ্ন লোপ পায় না তাকে বলা হয় অলোপ দ্বন্দ্ব সমাস। যেমন হাতে ও পায়ে, এখানেও এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, কিন্তু এই এ বিভক্তিগুলো সমাসবদ্ধ পদে থেকে গেছে, সে কারণে এগুলোকে বলা হচ্ছে অলোপ দ্বন্দ্ব সমাস। আমি আরো কিছু উদাহরণ দেই। যেমন হাটে ও বাজারে, হাটে ও বাজারে, এই যে হাটে বাজারে এই শব্দটি তো কিন্তু বিভক্তি চিহ্নগুলো লোপ পায়নি, সে কারণে এগুলোকে বলা হচ্ছে অলোপ দ্বন্দ্ব সমাস। কিন্তু যদি আমরা এই যে একার গুলো উঠিয়ে দেই তখন তাহলে এগুলো কিন্তু হয়ে যাবে হাটে বাজারে অর্থে সমার্থক শব্দ কিন্তু হয়ে যাবে। তাহলে অলোপ দ্বন্দ্ব সমাস কিভাবে আমরা চিনব? যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি চিহ্নগুলো লোপ পায় না সেগুলোকে বলা হচ্ছে অলোপ দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের কতগুলো শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি। এখানে আমরা অলোপ বা দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি 9টি। এই যে বিশেষ্য পদের সঙ্গে বিশেষ্য পদের মিলিত হওয়ার ফলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হচ্ছে বিশেষ্য দ্বন্দ্ব সমাস। সর্বনাম পদের সঙ্গে সর্বনাম পদের মিলিত হওয়ার ফলে যে দ্বন্দ্ব সমাস গঠিত হয় তাকে বলা হচ্ছে সর্বনামের দ্বন্দ্ব সমাস। বিশেষণ পদের সঙ্গে বিশেষণ পদের মিলিত হওয়ার ফলে যে দ্বন্দ্ব সমাস গঠন করে তাকে বলা হচ্ছে বিশেষণীয় দ্বন্দ্ব সমাস। ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের মিলন হওয়ার ফলে যে দ্বন্দ্ব সমাস গঠন করে তাকে বলা হচ্ছে ক্রিয়াপদের দ্বন্দ্ব সমাস। সমার্থক শব্দ, দুটি সমর্থযুক্ত শব্দের মিলিত হওয়ার ফলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। বিপরীত দ্বন্দ্ব সমাস কাকে বলে বা বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? যখন পরস্পর দুটি বিপরীত শব্দ মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস গঠন করে তাকে বলা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস, একশেষ অনেকগুলো পদ থাকবে কিন্তু আমরা শুধুমাত্র একটি পদের বা একটি শব্দের দ্বারা সমস্ত পদগুলোকে চিনে নেব বা জেনে নেব, তখন তাকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। অলোপ দ্বন্দ্ব সমাস কোনগুলো? অলোপ, যেখানে বিভক্তি চিহ্নগুলো লোপ পায় না সেগুলিকে বলা হচ্ছে অলোপ দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস কোনগুলি? যেখানে অনেকগুলো পদ থাকবে শুধুমাত্র ও এই অব্যয় পদটিকে উঠিয়ে দিতে হবে, তখন সেগুলিকে আমরা বহুরূপী দ্বন্দ্ব সমাস বা বহুপদী দ্বন্দ্ব সমাস বলে চিনে নেব। তাহলে আজকে আমরা জেনে নিলাম দ্বন্দ্ব সমাস অর্থ এবং দ্বন্দ্ব সমাস কাকে বলে এবং দ্বন্দ্ব সমাসের যে বিভিন্ন রূপ বা শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো সম্পর্কে। আশা করি আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। ধন্যবাদ।